হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল অ্যাসপিরেন্টস। আমি অসিত, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো, যে টপিকটা, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে মাদার সাবজেক্টগুলো আছে, তার মধ্যে সিভিল এবং মেকানিক্যাল, এই দুটো সাবজেক্টের বেস সাবজেক্ট হিসেবে আমরা ধরে নিতে পারি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। এটাকে ফার্স্ট ইয়ারে পড়ানো হয়। তো প্রথম কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, যেটা এই মেকানিক্স, এটা আমাদের একটা বেস সাবজেক্ট। এবং এই মেকানিক্সটা আমরা কি নিয়ে আলোচনা করি? মেকানিক্সে আমরা জেনারেলি ফোর্স নিয়ে আলোচনা করি এবং তার এফেক্ট গুলো নিয়ে আলোচনা করি। আমরা মেকানিক্সের পুরো ভাগগুলো দেখব। কিন্তু কথা হচ্ছে এই মেকানিক্স, আজকে যে মেকানিক্সটা আমরা সিভিল এবং মেকানিক্যালে কেন ইউজ করে থাকি, কেননা আজকে যদি আমাদের কোনো একটা স্ট্রাকচার থাকে, তার মধ্যে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে সেটার মধ্যে কি চেঞ্জেস আসবে, তার মধ্যে এফেক্ট গুলো কি কি আসবে, সেগুলো আমরা আলোচনা করে থাকি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর মধ্যে। এটা যদি আমরা কোনো সিভিল স্ট্রাকচার ধরে নিই, আবার সিমিলারলি আমরা যদি কোনো মেকানিক্যাল স্ট্রাকচার, কোনো একটা বডি, তার মধ্যে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে সেটা কিভাবে, কতটা ডিসপ্লেসমেন্ট কোন দিকে হতে পারে, সেটা জানবার জন্য আমরা কিন্তু এই মেকানিক্সটা পড়ে থাকি। তো মেকানিক্স এটা আর কিছুই না, এটা কিন্তু ফোর্স নিয়ে স্টাডি করা হয়। ফোর্স, ফোর্সের মধ্যে এর যে ফোর্স, এই ফোর্সটা যেটাকে আমরা এফ দিয়ে ডিনোট করি, এটা একটা ভেক্টর রাশি। তো এই ফোর্স নিয়ে আমরা আলোচনা করি। এবার স্কেলার ভেক্টর, এগুলো নিয়ে আজকে আমরা খুব বেশি ডিসকাস করব না, কেননা এগুলো খুবই ফিজিক্সের সাবজেক্ট। যদিও এখানে আলোচনা করবার মতো সেরকম কিছু নেই, কেননা যারা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়ছো, তো আমি ধরেই নিচ্ছি তারা মোটামুটি ফিজিক্সের ব্যাপারগুলো, স্কেলার ভেক্টরগুলো জানো। তো ভেক্টরের কি থাকে? একটা ম্যাগনিটিউড থাকে, আর একটা কি থাকে? ডাইরেকশন। ম্যাগনিটিউড অর্থাৎ তার একটা মান থাকবে, এবং ডাইরেকশন অর্থাৎ তার একটা দিক থাকবে। তো এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমরা এই সব জিনিসগুলো নিয়েই সব থেকে বেশি আলোচনা করব। তো এই ফোর্স যখন কোনো একটা বস্তুর উপর এফেক্ট করছে, যখন কোনো এই বস্তুটার উপর যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, তখন তার এফেক্ট গুলো কি কি আসছে, সেটাই কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মধ্যে জানি। তো এটা কিন্তু মেকানিক্যাল আর সিভিল, তোমরা যারা মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, যারা গভর্নমেন্ট প্রিপারেশন করছো বা যারা এখনো সিলেবাস পড়ছো, তাদের জন্য আমি বলছি এই সাবজেক্টটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট অন্যান্য সাবজেক্টগুলোতে যাওয়ার আগে। এবং এখান থেকে কিন্তু ভালো পরিমাণ মার্কস আসে এবং ভালো পরিমাণ কোশ্চেন্সও আছে, সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব। এবার আমি ধরে নিলাম একটা বডি, সেটা এই ধরনের বডি, বা সেটা এই ধরনের বডি, সার্কুলার। আমি যদি এর উপর ফোর্স অ্যাপ্লাই করি, বল প্রয়োগ করি, তাহলে সেটা এইভাবে ট্রান্সলেট করতে পারে, এদিকে যেতে পারে। আবার যদি আমি এই ফোর্সটাকে না দিয়ে আমি যদি এইভাবে ফোর্স দিই, তখন সেটা এই দিকে মুভ করতে পারে। বা আমরা যদি দুটো ফোর্সই একসাথে দিই, তাহলে কি হচ্ছে আমাদের, যদি এটা 10 নিউটন হয়, এটা যদি 5 নিউটন হয়, তখনও কিন্তু এদিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং ডাইরেকশন কি হবে, ম্যাগনিটিউড কি হবে, এগুলো সব নিয়ে আমরা আলোচনা করছি। তার আগে আমি আরো একটা কথা বলি, যদি এই রকম সার্কুলার কোনো বস্তুর উপর আমি বল প্রয়োগ করি, তাহলে কি হতে পারে, এটা কিন্তু এটাও এই দিকে ডিসপ্লেসমেন্ট হতে পারে, অর্থাৎ এদিকে সরে যেতে পারে। বা আমার যদি এই ফোর্সটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে এটা রোল করবে কিনা, সেটাও আমরা দেখতে পাবো। অর্থাৎ আমরা মেকানিক্সে অনেক রকমই জিনিস দেখতে পাই, যে এটা আইদার একটা স্ট্যাটিক বডি, যেটা যার উপর ফোর্স প্রয়োগ করলে সেটা মুভ করতে পারে। আবার অনেক সময় আমরা দেখছি যে কোনো একটা মুভিং বডি, মনে করলাম একটা রেলের চাকা বা একটা গাড়ির চাকা, সেটা একটা মুভিং বডি, তার মধ্যে আরো কিছু এক্সট্রা ফোর্স আমরা অ্যাপ্লাই করলাম, তখন সেটার মধ্যে কি এফেক্ট আসবে, এই সব কিছু কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর মধ্যে দেখব। তার আগে আমরা দেখব যে এই মেকানিক্স, এই মেকানিক্সকে কি আমরা কোনোভাবে ভাগ করতে পারি? এই মেকানিক্স, এই মেকানিক্সকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কেন? কেননা আমরা যেমন এটা আমরা সলিড বডি ধরে নিয়েছিলাম, যে আমরা কোনো একটা বস্তু ধরে নিয়েছিলাম, সেটা ছাড়াও আমরা যদি মনে করলাম এটা একটা পিস্টন, আমি যদি এখানটাতে কি আছে, এয়ার ফুয়েল মিক্সচার আছে, বা এখানটাতে এয়ার আছে, আমি যদি এর মধ্যে ফোর্স অ্যাপ্লাই করি, তখনও কিন্তু এর মধ্যে কিছু এফেক্ট আমরা দেখতে পাবো। অর্থাৎ ফ্লুইড বা লিকুইড বা গ্যাস, যেটাকে আমরা একসাথে ফ্লুইড বলি, এই ফ্লুইডের উপরেও যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, তখনও কিন্তু তার মধ্যে কিছু চেঞ্জেস আসতে পারে। অর্থাৎ মেকানিক্সের দুটো ভাগ, একটা হচ্ছে মেকানিক্স অফ সলিড বডি, আর একটা হয় মেকানিক্স অফ এটা সলিড বডি, আর একটা ফ্লুইড, ফ্লুইড বডি, ফ্লুইড বডি।
অর্থাৎ মেকানিক্স অফ সলিড বডি অ্যান্ড মেকানিক্স অফ ফ্লুইড বডি, দুটোই দু ধরনেরই মেকানিক্স আছে। আবার আমরা এই সলিড বডিকে দুভাগে ভাগ করতে পারি। সেটা কিভাবে? সলিড বডিকে দুভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলছি রিজিড বডি, একটাকে আমরা বলছি রিজিড বডি, আরেকটাকে আমরা বলছি ফ্লেক্সিবল বা যেটাকে বলে ডিটোরিয়েবল, ডিফর্মেবল। রিজিড বডি আমরা কাকে বলবো? রিজিড বডি আমরা কোনগুলোকে বলবো? রিজিড বডি আমরা সেগুলোকেই বলবো, মনে করলাম একটা বডি, তার উপর আমি একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম, সেটা এফ। এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার পর এর কিন্তু ইন্টারনাল কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, ইন্টারনাল কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। ইন্টারনাল চেঞ্জ যখন হবে সেটা আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে পড়বো, সেটা আমরা পরবর্তীকালে দেখাচ্ছি। তো যখন আমরা এর মধ্যে ফোর্স অ্যাপ্লাই করব কিন্তু তার ডাইমেনশনের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, বা ইন্টারনাল এনার্জি বা অন্য কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র তার মধ্যে এফেক্ট আসছে, তখন আমরা সেটাকে রিজিড বডি বলছি। আর ডিফর্মেবল বডি কাকে বলছি? ডিফর্মেবল বডি হচ্ছে, মনে করলাম আমি একটা বস্তুর ওপর আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, এটা ফিক্স পয়েন্ট, তখন এটা পরবর্তীকালে এইভাবে বেন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই লোকেশনে আসছে। এই ধরনের বস্তুগুলোকে বা বডিগুলোকে আমরা বলছি ডিফর্মেবল বডি। তো রিজিড বডি আর ডিফর্মেবল বডি। এবার আমি একটা কথায় আসি, সেটা হচ্ছে এই যে রিজিড বডি যেগুলো হচ্ছে, এই রিজিড বডিগুলোকে আমরা পুরোপুরি হিসেব করব, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে, যেটাকে আমরা ইমেক বলে থাকি। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমরা কি নিয়ে স্টাডি করব? রিজিড বডি নিয়ে। কিন্তু কথা হচ্ছে এই রিজিড বডি বলে কোনো বস্তু কিন্তু আমাদের পৃথিবীতে সেভাবে নেই, কেননা এটা একটা আইডিয়াল। রিজিড বডি যদি আমরা কোনো কিছু নিয়ে আলোচনা করি, যদি আমরা যে কোনো বস্তুর উপর তোমরা যদি ফোর্স অ্যাপ্লাই করো, তার কিন্তু ইন্টারনাল একটা চেঞ্জ আসবেই। সেটা আমরা যখন ডিফর্মেবল বডির উপর পড়াশোনা করব, সেটা আমরা দেখব স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে। স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, এসওএম, স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে যখন আমরা পড়াশোনা করব, তখন আমরা দেখব ডিফর্মেবল বডি, অর্থাৎ যেটা আমাদের যতই আমাদের শক্তিশালী জিনিস হোক না কেন, আমরা যদি একটা কংক্রিট স্ল্যাব, তার উপরে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, বা আমাদের একটা লোহার টুকরো, তার মধ্যেও যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, তখন তার মধ্যে কি আসছে? ফ্র্যাকচার আসবে, বা এটা ডিফরমেশন হবে, কোনোভাবে না কিছুভাবে তার মধ্যে চেঞ্জেস আসবে। তো এই ডিফরমেশন যখন আসবে, সেই ডিফর্মেবল বডিগুলোকে আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে পড়বো। আচ্ছা, আরো একটা জিনিস আছে এই মেকানিক্সের, আরো একটা ভাইটাল, সেটা হচ্ছে ফ্লুইড বডি। এটা আমরা কখন পড়বো? ফ্লুইড মেকানিক্সে। ফ্লুইড মেকানিক্সে ফ্লুইড মেকানিক্স যখন আমরা পড়বো, সেখানে গিয়ে দেখবো এই ফ্লুইড বডির মধ্যে যখন ফোর্স অ্যাপ্লাই করা হয়, তখন ঠিক এটা কি হচ্ছে। তো ফ্লুইড মেশিনারিজ আছে, এই সমস্ত জিনিসগুলো আমরা ফ্লুইড মেকানিক্সে পড়বো। আমি যদিও ফ্লুইড মেকানিক্স কিছুটা পড়িয়ে রেখেছি, তাও আমি আবার নতুন করে, কেননা আগে আমি কম্পিউটারে পড়াতাম, এখন আমাদের হোয়াইট বোর্ড মার্কার পেন এসে গেছে, তো আমরা সেই হিসেবে পড়াশোনা শুরু করব। আগে আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো খুব ভালোভাবে দেখাতে পারতাম না, তো যাই হোক, সেটা একটা প্রবলেম ছিল। তো এখন আমরা আবার নতুন করে ক্লাস নেওয়া শুরু করে দিয়েছি। তো এই যে ফ্লুইড মেকানিক্স, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এই সব কিছুই আমরা পড়বো। কিন্তু আজকের আমাদের এই যে মেকানিক্সের রিজিড বডি, এটা কি আমরা বলছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নিয়ে আমরা পড়াশোনা করব, খুবই কিন্তু একটা ভাইটাল সাবজেক্ট। এখান থেকে ভালো কোশ্চেন্স আসে, ভালো মার্কস আনা যায়, এবং এটা ইঞ্জিনিয়ারিং এর একটা বেস্ট সাবজেক্ট, যেটা কিন্তু আমাদেরকে জানতেই হবে। এবং এটা ছাড়া ইঞ্জিনিয়ারিং, আমাদের মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু কমপ্লিট হয় না। তো যাই হোক, আমরা এবার আসছি আমাদের নেক্সট টপিকের দিকে, যে আমরা যে ফ্লুইড মেকানিক, যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নিয়ে কথা বলছি, যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা নিয়ে আমরা কথা বলছি। এক সেকেন্ড, আমি বোর্ডটা কমপ্লিটলি পরিষ্কার করে নিই। আচ্ছা, তো আমরা তাহলে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মেন জায়গাটা কি আসলাম, যে এক্ষেত্রে আমরা যখন বস্তুর ওপর ফোর্স অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে কিন্তু আমরা এর কোনো রকম ডিফরমেশনকে ক্যালকুলেট করব না, বা এর ইন্টারনাল কোনো কিছুর প্রপার্টিজের আমি চিন্তা ভাবনা করব না। আমাদের মেন চিন্তা ভাবনা থাকবে বাইরে বাইরে, অর্থাৎ বাইরে থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা বস্তুর ওপর মনে করলাম আমার এটার ওপর আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, তো এটা কি এর মধ্যে এফেক্ট আমি পাবো, সেটা হচ্ছে আমাদের আজকের
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। এবার ইঞ্জিনিয়ারিং মেকানিক্সেরও যদি আমি কথায় আসি, এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটাকে কিভাবে ভাগ করা যায়। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। যেমন আমি বলেছিলাম ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আমরা কি করব, একটা বস্তু যেটা চুপচাপ পড়ে আছে, বা একটা কোনো বস্তু যেটা মোশনে আছে, অর্থাৎ একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা মোশন, ডাইনামিক। ঠিক আছে, ডাইনামিক। তাহলে একটা স্ট্যাটিক বস্তু আর একটা ডাইনামিক বস্তু। তো স্ট্যাটিক বস্তুর জন্য আমরা কি করব, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা ডাইনামিক। যদি কোনো বস্তু স্থির অবস্থায় পড়ে থাকে তখন তার উপর ফোর্স অ্যাপ্লাই করলে তার কি কি আমাদের চেঞ্জেস আসছে বা তার মধ্যে আমরা কি কি এফেক্ট দেখতে পাবো, সেটা আমরা স্ট্যাটিক মেকানিক্সের মধ্যে পড়াশোনা করব। আর যখন ডাইনামিক্স অর্থাৎ কোনো একটা বস্তু যেটা মুভ করছে একটা জায়গা থেকে আরেকটা জায়গার দিকে যাচ্ছে, এবং সেই মুহূর্তে মনে করো একটা গাড়ি ছিল, তার মধ্যে আমরা এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে তার মধ্যে আমাদের কি চেঞ্জেস আসলো, অর্থাৎ আমরা মনে করো গাড়িটা চলছিল, আমরা এক্সেলারেটর প্যাডাল আরো দাবালাম, অর্থাৎ এক্সেলারেশন দেওয়ার ফলে তার মধ্যে কি চেঞ্জেস আসছে সেগুলো আমরা যে মেকানিক্সে দেখবো সেটা হচ্ছে ডাইনামিক মেকানিক্স। এবার এই ডাইনামিক মেকানিক্সকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি, আচ্ছা এখান থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসে, এমসিকিউ। একটা হচ্ছে কাইনেমেটিক্স আর একটা কাইনেটিক্স। একটা হচ্ছে কাইনেটিক্স আর একটা কাইনামেটিক্স। ডাইরেক্ট কোশ্চেন এটা আসে, কাইনামেটিক এবং কাইনেটিক্স এর মধ্যে পার্থক্য কি। তোমরা যদি কেউ জেইর জন্য প্রিপারেশন নিচ্ছ, বা কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা তোমরা যদি স্টেট কাউন্সিলের বা স্টেট গভর্নমেন্টের স্কুলে পড়ো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের কোশ্চেন্স আসে ডাইরেক্টলি এমসিকিউ বেসে, কাইনেমেটিক্স আর কাইনেটিক্স এর মধ্যে পার্থক্য কি। যদি এখানটাতে আমরা মোশনটাকে কনসিডার করি, ফোর্সটাকে যদি আমরা ফোর্সকে কনসিডার করি, অর্থাৎ কাইনেমেটিক্সে আমাদের কি হচ্ছে, কোনো ফোর্সকে আমরা কনসিডারের মধ্যে নেব না, তখন হচ্ছে আমরা কাইনেমেটিক্স পড়বো। আর যদি আমরা ফোর্সকে কনসিডার করি তখন কিন্তু আমরা কাইনেটিক্সের কথায় আসবো। তোমরা বলবে এটা তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের এই সাবজেক্টের মধ্যেকার না, তাও আমি বলে রাখছি এখান থেকে কিন্তু ডাইরেক্টলি কোশ্চেন আসে। কাইনেমেটিক্স আর কাইনেটিক্স অর্থাৎ মেকানিক্সের সেই সাবজেক্ট যেখানে আমরা ডাইনামিক কোনো বস্তুর ওপর বা কোনো বস্তু যেটা মুভিং অবস্থায় আছে তার উপর আমরা আলোচনা করছি, এবং সেখানে ফোর্সটাকে আমরা গুরুত্বের মধ্যে নিচ্ছি না, তখন সেটা হচ্ছে কাইনামেটিক্স। আর যদি আমরা ফোর্সটার ভ্যালুগুলো আমরা দেখি বা ফোর্সটাকে যদি আমরা কনসিডার করি, সেক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা বলছি কাইনেটিক্স। এবার কাইনামেটিক্স কোনটা, কাইনামেটিক্স খুবই ইজি জিনিস। মনে করলাম সেম এই গাড়িটা, ঠিক আছে, এই গাড়িটার উপর ফোর্স আমরা ক্যালকুলেট কেন করব, কিভাবে করব না, মনে করলাম এই গাড়িটার একটা ওয়েট আছে ডব্লিউ, ঠিক আছে, তার উপর আমি কি করলাম, এখানে দুটো হুইল আছে, এখানে যে ফ্রিকশনাল ফোর্স গুলো আছে না, এগুলোকে আমরা এখন কনসিডারই করব না, তখন সেটা হচ্ছে কাইনেমেটিক্স। কিরকম ভাবে, মনে করলাম যে এইখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে একটা গাড়ি যার ইনিশিয়াল স্পিড ইউ বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার উপর অ্যাক্সিলারেশন পাওয়ার এফ দেওয়া রয়েছে, আর টি টাইমের জন্য এটা অ্যাক্সিলারেশনটা দেওয়া হলো, তাহলে এর ফাইনাল ভেলোসিটি কি আসবে, এটাই কিন্তু কাইনেমেটিক্সের প্রশ্ন। খুবই সহজ একটা কোশ্চেন। এর ফর্মুলা কি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি, ঠিক আছে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি। এই ফর্মুলা, এরকম সিম্পল ফর্মুলা দিয়ে আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলো সলভ করবো, তোমরা দেখতে পাবে সেগুলো হচ্ছে কাইনেমেটিক্স এর মধ্যে পড়ে। আর কাইনেটিক্সে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা আলাদা, সেখানে কিন্তু ফোর্সটাকে আমরা ক্যালকুলেশনের মধ্যে আনছি। তো যাই হোক, এবার আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের এই জিনিসগুলো শিখলাম। এরপর আমরা কি দেখছি, সবার প্রথমে আমরা এই যে ফোর্স 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 বারবার আমরা ফোর্স নিয়ে আলোচনা করছি। আমি আগেও বলেছিলাম যে ফোর্স কি জিনিস সেটা আমরা জানবো। ফোর্স কি জিনিস, মনে করলাম দুটো বস্তু পাশাপাশি রাখা রয়েছে, মনে করলাম দুটো বডি
পাশাপাশি রাখা রয়েছে, ঠিক আছে। মনে করলাম এটা একটা টেবিল, ঠিক আছে, এটা একটা টেবিল। এই টেবিলের ওপর কোনো একটা বস্তু রাখা আছে বা এই দুটো বস্তু রাখা রয়েছে। তো এদের মধ্যে কি হচ্ছে, এই বস্তুগুলো কিন্তু কন্টিনিউ কেউ না কেউ কাউকে না কাউকে কোনোভাবে আটকে রেখেছে বা কোনোভাবে কোনো প্রেসার দিচ্ছে। যেমন আমি যদি মনে করি কোনো ফোর্স অ্যাপ্লাই করছে, মনে করো এই বস্তুটা এ কিন্তু এই টেবিলের ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করে রেখেছে, আবার এই টেবিলটাও এর ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করে রেখেছে। এবার এটা ততক্ষণ স্ট্যাটিক থাকবে যতক্ষণ এই দুটো ফোর্স F1, এটা যদি F1 হয়, এটা যদি F2 হয়, তাহলে F1 ইকুয়ালস টু যতক্ষণ F2 হবে এরা কিন্তু নিজের জায়গায় দাঁড়িয়ে থাকবে। এবার তোমরা বলবে যে তাহলে ফোর্সটা কি? ফোর্স আর কিছুই না, ফোর্স হচ্ছে সেটা যেটা কোনো একটা বস্তু বা কোনো একটা বডিকে যেটা অ্যাপ্লাই করবার পর সে তার নিজের জায়গার পরিবর্তন করবে, আবার নাও করতে পারে, বা পরিবর্তন করার চেষ্টা করবে, সেই জিনিসটাকে আমরা বলছি ফোর্স। অর্থাৎ এটা একটা এক্সটার্নাল কোনো কিছু যেটার কারণে আমরা একটা বস্তু বা বডিকে কি করছি, রেস্টে রাখতে পারছি বা রেস্ট থেকে গতিশীল করতে পারছি, ডাইনামিক্সে আনতে পারছি, আবার ডাইনামিক বস্তুটাকে আমরা সেটা অ্যাপ্লাই করে আমরা কি করছি, তাকে থামিয়ে দিতে পারছি। মনে করো এই গাড়িটাতে আমি ভি ফাইনাল ভেলোসিটি আমি পেয়ে গেলাম। ফাইনাল ভেলোসিটি পাওয়ার পর আমরা কি করলাম, ব্রেক প্যাডেলকে আমরা প্রেস করলাম, তখন কি হলো, একটা আলাদা ফোর্স অ্যাপ্লাই করা হলো এবং গাড়িটা থেমে যাবে, ধীরে ধীরে তার গতিটা কমিয়ে ফেলবে। তো এই যে জিনিসটা, অর্থাৎ যেটা আমরা ইউজ করবার পর আমরা একটা বডি বা একটা কোনো বস্তুকে তার আমরা কি করতে পারি, তার কিছু একটা এফেক্টের মধ্যে আমরা চেঞ্জ আনতে পারি, সেটাকেই আমরা বলছি ফোর্স। তাহলে ফোর্স আমরা কিভাবে, আচ্ছা সবার প্রথমে আমি বলি, মনে করলাম এই দুটো বডি, এই দুটো বডি এইভাবে আছে, তার মধ্যে থেকে এই বডিটা এই দিকে ফোর্স অ্যাপ্লাই করছে, এই বডিটা এই দিকে ফোর্স অ্যাপ্লাই করছে। আচ্ছা এবার আমি যদি বলি এই বডিটাই কি করছে, এ এই দিকে অ্যাপ্লাই করছে, এ এই দিকে অ্যাপ্লাই করছে, তাহলে তারা কিন্তু এইভাবে ফোর্স দিচ্ছে। তোমরা বলবে এটা তো টাচ করে নেই, ফোর্স পাচ্ছে। তাহলে আমি একটা কথা বলি, এটা সূর্য, এখানে পৃথিবী, তাই তো? এবার এই দুজন তো কাছাকাছি নেই, তারপরেও তো গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে জি, বা এদের মধ্যেকার যে সূর্যের টান, পৃথিবীর টান, বা পৃথিবীর টানে যে চাঁদ ওর চারিদিকে ঘুরপাক খাচ্ছে, এই সব কিছুই ফোর্স। তো এই ফোর্স কিন্তু ইনভিজিবল, ফোর্সকে তোমরা এইভাবে দেখতে পাবে না চোখে, যে আমরা বাইরে থেকে, কিন্তু তার এফেক্টটা আমরা দেখতে পাই। অর্থাৎ আমরা যখন কোনো ফোর্স অ্যাপ্লাই করব সেটা ইনভিজিবল, সেটা তুমি দেখতেও পাবে না, সেটাকে আমাদেরকে ডিরাইভ করতে হবে, সেটাকে আমাদেরকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে আমাদেরকে সেটা বের করে আনতে হয়। বাট আমরা সেটাকে চোখে না দেখতে পেলেও সেটা অবস্থান করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফোর্স। এবার আমরা যদি আসি ফোর্সের ক্যারেক্টারিস্টিক কি, আমি যেটা একটু আগেও শুরুতেই বলেছিলাম, সরি একটু টেকনিক্যাল এরর হয়েছিল, তো যাই হোক। তো ফোর্স, এই ফোর্সের ক্যারেক্টারিস্টিক গুলো কি কি, তো সবার প্রথমে আমরা যদি দেখি একটা ফোর্সের কি থাকছে, ম্যাগনিটিউড থাকছে, ম্যাগনিটিউড, ফোর্সের একটা মান থাকছে, যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, নিউটন বা কিলো নিউটন বা মেগা নিউটন, নিউটন অর্থাৎ এটা এসআই ইউনিট। তো ম্যাগনিটিউড আমরা এদের থাকবেই। যেমন আমরা যখন কোনো ফোর্স বলি যে কোনো একটা বস্তুর ওপর এখানে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হলো, অর্থাৎ এই 10 নিউটনটা কি, এটা এর ম্যাগনিটিউড, এটা কি এর ম্যাগনিটিউড। 2 নম্বর কি থাকছে, লাইন অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশনটা কি, যেটাকে আমরা বলছি ডাইরেকশন, কেননা এটা একটা কি কোয়ান্টিটি, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর কোয়ান্টিটি যে কারণে আমরা ফোর্সের মাথায় সবসময় কি করি, একটা ডাইরেকশনের চিহ্ন দিয়ে রাখি, এটা কিন্তু মাস্ট। তো ফোর্সের কি থাকছে, লাইন অফ অ্যাকশন থাকছে। যেমন আমি এই যে লিখলাম, যেমন এটা ড্র করেছিলাম, এখানে একটা ফোর্স এইভাবে অ্যাপ্লাই করা হয়েছে, এই ফোর্সটা এইভাবে অ্যাপ্লাই করা হয়েছে, তো তার একটা লাইন অফ অ্যাকশন রয়েছে। মনে করলাম এই বস্তুটা এইভাবে ফোর্স অ্যাপ্লাই করা হলো, তাহলে তার লাইন অফ অ্যাকশনটা কি, এইভাবে। আবার
একটা বস্তু, সেটাতে আমি এইভাবে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে তার লাইন অফ অ্যাকশন কোনটা হবে? এইভাবে। বোঝা গেল? তো লাইন অফ অ্যাকশন থাকছে, আর একটা কি থাকছে? পয়েন্ট অফ অ্যাকশন বা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, ফোর্সটা কোন জায়গাতে আমরা, কোন পয়েন্টে আমরা অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে, মনে করো এই যে বস্তুটা, এখানে একটা বডি ড্র করলাম, এখানটাতে আমি বস্তুটার এই পয়েন্টে, এই যে পয়েন্টটা, যে পয়েন্টে আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি বা এখান থেকে এখানে ইউজ করছি, তো যে পয়েন্টে আমরা ফোর্স অ্যাপ্লাই করব সেই পয়েন্টটাকে আমরা বলছি পয়েন্ট অফ অ্যাকশন বা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। এবার আমাদের কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট ম্যাগনিটিউড আর লাইন অফ অ্যাকশন। ঠিক আছে, ম্যাগনিটিউড, লাইন অফ অ্যাকশন এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বাট পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন এটাও আমরা দেখব যখন আমরা রিজলিউশন করব। রিজলিউশন করবার পর আমরা কিন্তু এগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসেই সবকিছু আমরা দেখব, একটা ফোর্সের কি কি রয়েছে না রয়েছে সবটাই কিন্তু আমরা আজকেই দেখব। ঠিক আছে, তো মেকানিক্স এখনো পর্যন্ত কেমন লাগছে তোমরা বলো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, তোমরা জানিও ঠিকঠাক তোমাদের বুঝতেও কোনো অসুবিধা হচ্ছে কিনা, ঠিকঠাক বুঝছো কিনা আমাকে কিন্তু তোমরা জানিও। ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি ইঞ্জিনিয়ারিং এর ক্লাস, পুরোপুরি ফিজিক্স রিলেটেড কোশ্চেন সবকিছু। যাই হোক, আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং এগুলো কিন্তু নাথিং বাট ফিজিক্স। আর ফিজিক্স কি? কমন সেন্স। ফিজিক্সটা কি? কমন সেন্স। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে একটা কথা বলি। সেটা হচ্ছে, মনে করলাম আমরা দুটো বডি নিলাম, এই একটা বডি, এই একটা বডি। ঠিক আছে, এখন আমি বলছি আমরা কি করলাম, এখান থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম আর এখান থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, আবার আমি বলছি যে এটা সেম লাইন অফ অ্যাকশনে মনে করলাম এই ফোর্সটাকে আমি যদি এভাবে ড্র করি, আচ্ছা এক্ষেত্রে আমি কি বলছি, এটা যদি F1 হয়, এটা যদি F2 হয়, অর্থাৎ ফোর্স 1 ফোর্স 2। আবার আমি যদি বলি এটাই সেম F1 আর এটাই সেম F2, অর্থাৎ এই ফোর্সটাই এই ফোর্সটা, এই ফোর্সটাই এই ফোর্সটা, আমি কি কোনো ভুল কথা বলছি? যে আমরা যদি এই ফোর্সটা এখানে যেটা অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্সটা এখানেও যদি আমি অ্যাপ্লাই করি, তার কি ম্যাগনিটিউড বা ডাইরেকশনের মধ্যে কোনো চেঞ্জ আসছে? আবার এই ফোর্সটাকে সিমিলারলি আমি যদি এখানটাতে অ্যাপ্লাই করি, তাতেও কি আমাদের কোনো চেঞ্জ আসছে? কোনো চেঞ্জ আসছে না। কেন? কেননা এরা সেম লাইন অফ অ্যাকশনের মধ্যে রয়েছে, এরা কিন্তু সেম লাইন অফ অ্যাকশনের মধ্যে রয়েছে। কিন্তু যদি আমি এখানে চেঞ্জ করতাম, যে এটাকে আমি এইভাবে অ্যাপ্লাই করতাম F1টাকে, আর F2টাকে যদি এদিকে করতাম, তাহলে কিন্তু এটা ভ্যালিড হতো না। কেননা আমি মনে করো এটা যদি F1 এর ভ্যালু যদি আমি 10 নিউটন মনে করি আর F2 এর ভ্যালু যদি 15 নিউটন ধরি, তাহলে কিন্তু এই বডিটাও কি হচ্ছে, এদিক থেকে এদিকে চলে আসবে। আর সিমিলার এখানেও যদি F1 এর ভ্যালু 10 নিউটন আর F2 এর ভ্যালু এটা হয়, তাহলেও কিন্তু এটা এদিকেই মুভ করবে, কেননা লাইন অফ অ্যাকশনটা সেম। আর এই যে কথাটা আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বললাম, এটাকেই আমাদের ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলে ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স। এটাকে আমরা কি বলি? ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স। তাহলে ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স কি বলছে? যে আমরা কোনো একটা ফোর্সকে তার লাইন অফ অ্যাকশন, যেটা এটা লাইন অফ অ্যাকশন যদি হয়, তাহলে এই লাইন অফ অ্যাকশনের যে কোনো জায়গায় সেটাকে আমরা চেঞ্জ করতে পারি, কোনো ইন্টারনাল চেঞ্জ না করে, বা বাইরের কোনো যে পরিবর্তনটা হচ্ছে, যে আমরা বাইরে থেকে যেটা এক্সটার্নাল এফেক্টটা দেখতে পাচ্ছি, সেই এক্সটার্নাল এফেক্টটা চেঞ্জ না করে আমরা কিন্তু ফোর্সটাকে যে কোনো জায়গায় সরাতে পারি। অর্থাৎ সিমিলারলি আমি যদি উল্টো ভাবে বলি, যে
যে আমরা যদি ফোর্সটাকে একটা জায়গা থেকে লাইন অফ অ্যাকশনের সেম জায়গা থেকে অন্য জায়গাতে চেঞ্জ করি, তাহলেও কিন্তু আমাদের এফেক্টটার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। আর ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কি নিয়ে ডিল করে? ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ডিল করে এফেক্ট নিয়ে, ফোর্সের এফেক্ট গুলোকে নিয়ে। তাহলে আমরা কি বুঝলাম? যে ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স যেটা, সেটা এটাই বলছে আমরা সেম লাইন অফ অ্যাকশনের মধ্যে কোনো একটা ফোর্সকে একটা জায়গা থেকে অন্য জায়গায় বসাতে পারি। এটার ইউজ কি, এটার ইউজ কি সেটা খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। সেটা কিরকম ভাবে? আমরা নেক্সট যদি এর ইউজের কোথায় আসি, এবার ইউজ হচ্ছে, মনে করলাম যখন আমরা একটা ফোর্সকে এমন ভাবে ইউজ করছি সেম লাইন অফ অ্যাকশনে, তখন আমরা যখন এর ভ্যালুগুলোকে বের করব, ডাইরেকশনগুলোকে বের করব, তখন সেগুলোর ম্যাগনিটিউড, সেগুলোর ডাইরেকশন বের করবার সময় আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে এই ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স খুবই কাজে লাগবে। আমরা নেক্সট এখনই যখন পরের টপিকটাতে যাব তখন আমরা আরো ভালো করে বুঝতে পারবো। এখন আমি এটাকে নিয়ে বেশি জলঘোলা করছি না, তাহলে একটু গড়বড় হয়ে যাবে, বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে। যাই হোক, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, হোয়াইট কালার ডাস্টার পুরো ব্ল্যাক হয়ে যাচ্ছে। যাই হোক, এবার আমি আরেকটা টপিকের মধ্যে আসছি। মনে করলাম এটা একটা বডি, মনে করলাম কি এটা একটা বডি, এর এখান থেকেও একটা ফোর্স অ্যাক্ট করছে, এখান থেকেও একটা ফোর্স অ্যাক্ট করছে, এখান থেকেও একটা ফোর্স অ্যাক্ট করছে, এখান থেকেও একটা ফোর্স অ্যাক্ট করছে। তো এই ধরনের যখন ফোর্স গুলো, এবং আমরা কি জানি প্রত্যেকটা ফোর্সই ভেক্টর কোয়ান্টিটি, F1 F2 F3 F4। এবার কথা হচ্ছে, আমাদেরকে যদি বলা হয় এই যে পুরো বস্তুটা আছে, এই পার্টিকেলটা আছে এই বস্তুটার ওপর এই চারটে ফোর্স একসাথে অ্যাপ্লাই করার পর এর কি অবস্থার পরিবর্তন হচ্ছে, বা এটার মধ্যে কি চেঞ্জ আসছে, এফেক্ট, অর্থাৎ এটা কোন দিকে সরবে, বা এর মধ্যে কি চেঞ্জেস আসবে, এটা রোটেট করবে না ট্রান্সলেট করবে। যখন আমরা এরকম চারটে ফোর্স দিয়ে দিচ্ছি, মনে করো এটা 10 নিউটন, এটা 15 নিউটন, এটা 12 নিউটন, এটা 17 নিউটন। তো যখন আমাদের এটা আসছে, তখন আমরা কিভাবে ক্যালকুলেট করবো? এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটির আমরা ডাইরেকশন ছাড়া কথা বলতে পারি না। আচ্ছা, এবার আমি চলে আসি ক্লাস 7, 8, 9 এর একটা টপিক, এটা আমাদের জানার খুব প্রয়োজন। এটাকে বলেছিলাম এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ, তাই না? মনে পড়ছে কিছু? যখন আমরা গ্রাফ করতাম, এখানে এটাকে আমরা 0, 0 পয়েন্ট ধরতাম, তাই তো? এটাকে আমরা কি ধরতাম? 0, 0 পয়েন্ট ধরতাম। এবার এই যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, এটা আমরা যদি দেখি, আমাদের কি হচ্ছে, এই 0, 0 অ্যাঙ্গেলের সঙ্গে কোথাও না কোথাও একটা অ্যাঙ্গেল তৈরি করছে, থিটা, তাই তো? এই ফোর্সটাকেও যদি আমরা দেখি, এটাও কোথাও না কোথাও একটা কি করছে, অ্যাঙ্গেল তৈরি করছে। আর আমরা সব সময় অ্যাঙ্গেলগুলোকে কি করব, এটা θ1, এটা θ2, এটা θ3, এটা θ4, কেননা হতেই পারে সবকটা সমান নয়, প্রত্যেকটা অ্যাঙ্গেল যে সমান হবে তার কোনো গ্যারান্টি নেই। তো এবার আমার কথা হচ্ছে, যখন এই ধরনের প্রবলেম আসবে ম্যাথমেটিক্সে, তখন আমরা কি করব? ফিজিক্সের বা আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যখন এই ধরনের প্রবলেমগুলো আসবে, তখন এই প্রত্যেকটা ফোর্সকে আমাদেরকে কি করতে হবে? ভেঙে ফেলতে হবে। কিসে? এক্স আর ওয়াই ডাইরেকশনে। কেননা যদি আমি কি করি, এই ফোর্সটাকে এক্স ডাইরেকশনে, এটাকে ওয়াই ডাইরেকশনে, আবার এটাকে এক্স ডাইরেকশনে, ওয়াই ডাইরেকশনে, এটাকে যদি আমি এক্স ডাইরেকশনে, এটাকে ওয়াই ডাইরেকশনে, এটাকে এক্স ডাইরেকশনে, এটাকে ওয়াই ডাইরেকশনে করে নিই, তাহলে প্রত্যেকটা এক্স এর দেখো ডাইরেকশন সেম আছে,
তাই তো? হতে পারে এটা পজিটিভ, এটা উল্টো দিকে আসছে নেগেটিভ, কোনো অসুবিধা নেই, কারণ আমরা কি জানি আমাদের যে ফর্মুলা হিসাবে এটা প্লাস প্লাস, এটা প্লাস মাইনাস, কেননা এটা এক্স অ্যাক্সিসে প্লাস, ওয়াই অ্যাক্সিসেও প্লাস, এটা কি এক্স অ্যাক্সিসে মাইনাস আর ওয়াই অ্যাক্সিসে প্লাস, ঠিক আছে। আবার এটাতে কি হচ্ছে, দুটোই মাইনাস মাইনাস, এক্স অ্যাক্সিসও মাইনাসে, ওয়াই অ্যাক্সিসও মাইনাসে। আবার এটাতে কি হচ্ছে, এক্স অ্যাক্সিস প্লাসে কিন্তু ওয়াই অ্যাক্সিস মাইনাসে রয়েছে। তার মানে আমরা এক্স গুলোকে একসাথে যোগ করতে পারি, ওয়াই গুলোকে একসাথে যোগ করতে পারি। এবার কথা হলো যে এক্স এর ভ্যালু কি, ওয়াই এর ভ্যালু কি। আচ্ছা এখানটাতে আমি করে দিই, এটা x1 y1, এটা x2 y2, এটা x3 y3, এটা x4 y4, তাই তো? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে এখনো পর্যন্ত? বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিও, আমি এটার জন্য যদি বুঝতে অসুবিধা হয় আমি যে টপিকটা নিয়ে বলবে সেটার একটা সেপারেট আমি শর্ট ভিডিও বানিয়ে দেবো। তো যাই হোক, এই পার্টিকেলটার উপর এইভাবে আমাদের চলছে। এবার এই এক্স আর ওয়াই এর ভ্যালু আমরা কিভাবে বের করব? মনে করলাম একটা ফোর্সকে আমি নিয়ে নিলাম, ঠিক আছে, এটা তার এক্স অ্যাক্সিস, এটা তার ওয়াই অ্যাক্সিস। এবার এ কি করেছে, এখানে একটা কোণ থিটা করেছে। আমরা কি করব, এটার প্রজেকশন দেখব। প্রজেকশন মানে কি, টপ ভিউ থেকে যদি দেখি এই ফোর্সটা এক্স অ্যাক্সিসের উপর এইভাবে আছে, আর এদিক থেকে যদি প্রজেকশন করি তাহলে কি আসছে, ওয়াই অ্যাক্সিসের উপর এই ফোর্সটা এখানে আছে। এবার আমরা যদি এটাকে একটা ট্রায়াঙ্গেল ধরে নিই, এবং এটা কি 90 ডিগ্রি, আমরা সবাই জানি এটা 90 ডিগ্রি, তাহলে আমরা ফর্মুলা হিসেবে কি জানি, যে এটা আর এটার মধ্যে সমীকরণ কি, ভূমি বাই অতিভুজ কিসে থাকে, cos থিটা, cos থিটা, ভূমি বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ কি থাকে, লম্ব বাই অতিভুজ sin থিটা, তাই তো? লম্ব বাই অতিভুজ sin থিটা। এবার থিটার ভ্যালু যেটাই হবে, এটা যদি 30 ডিগ্রি ধরে নিই আমি, তাহলে এটা কত হচ্ছে, cos 30, আর এটা sin 30, সরি sin 30। এবার এই ফোর্সের ভ্যালুটা কত, f, তাহলে আমরা এটাকে কি লিখবো, f cos 30, এটা f sin 30। এবার এই f এরও যদি আমি একটা ভ্যালু ধরে দিই, মনে করলাম 5 নিউটন, f সমান 5 নিউটন, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 5 cos 30 ডিগ্রি, 5 cos 30 ডিগ্রি, আর এখানে কত হচ্ছে, 5 sin 30 ডিগ্রি, তাই তো? এইভাবে আমরা একটা ফোর্সকে ভেঙে ফেলতে পারি, যেটাকে আমাদের ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বা ইংরেজিতে আমরা কি বলি, রিজলিউশন অফ ফোর্সেস। এটাকেই আমরা কি বলি, রিজলিউশন অফ ফোর্স, রিজলিউশন, ভেঙে ফেলা, রিজলিউশন অফ ফোর্স। রিজলিউশন অফ ফোর্স কি বলছে, যে আমরা একটা ফোর্সকে দুভাগে ভেঙে নিতে পারি, যার সময় এতে কি হচ্ছে, আমরা ডাইরেকশনও পেয়ে যাচ্ছি আর এর ম্যাগনিটিউডটাও পেয়ে যাচ্ছি। তাহলে এখন যদি এটাতে আমরা দেখি, তাহলে এটা কত হচ্ছে, 10 cos থিটা 1, এটাও কি হচ্ছে 10 sin থিটা 1। আচ্ছা থিটাটা সবসময় আমরা চেষ্টা করব এক্স অ্যাক্সিসের বরাবর রাখার, এক্স অ্যাক্সিস বরাবর রাখার। আচ্ছা যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর না পাই, যদি থিটাটা আমাদের এখানে দেওয়া থাকে, তাহলে কি ম্যাথমেটিক্যাল প্রবলেম হবে না? অবশ্যই হবে। মনে করলাম এটা যদি আমাদের দেওয়া থাকে 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে, 60 মাইনাস 30, 90 ডিগ্রি। বা আমরা উল্টো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও করতে পারি, সাইন 90 মাইনাস থিটা কি হয়, cos থিটা, আর cos 90 মাইনাস থিটা sin থিটা। যদি আমরা এভাবেও করি, এটাকে যদি আমরা sin cos এই হিসেবেও ধরি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ হয়ে যাবে। তো এটা হয়ে গেল, এটা 10 cos থিটা 1, 10 sin থিটা 1, এটা কত 15, এটা cos, সরি এটা y অ্যাক্সিস, 15 sin থিটা 2, এটা 15 sin cos থিটা 2। আচ্ছা x অ্যাক্সিস বরাবর আছে, তাহলে এটা কি হচ্ছে, কত আছে, 12 cos থিটা 3, এটা কত হচ্ছে, 12 cos
থিটা 3 সাইন, ঠিক আছে। এইভাবে আমরা করতে পারি। এটার জন্য কি হবে, নিচের দিকে আসছে কস, তাহলে এটা কত আছে, এটার ভ্যালু কত লিখেছিলাম 17, 17 এটা কত হচ্ছে সাইন থিটা 4, আর এটা কত হচ্ছে 17 কস থিটা 4। বুঝতে পারা গেল। এবার আমরা যদি থিটার ভ্যালুগুলো পেয়ে যাই তাহলে আমরা বুঝে নিতে পারবো এটা কোন দিকে কোন ডাইরেকশনে যাচ্ছে। বুঝতে পারবো কি পারবো না, বুঝতে পারবো কি পারবো না, নিশ্চয়ই পারবো। আচ্ছা, ওটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমি যখন এক্ষুনি করাবো তখন আমরা বুঝতে পারবো যে কোন ডাইরেকশনে এটা চলে যাচ্ছে, ঠিক আছে। এখনই আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আসবো, কিন্তু এত বড় ক্যালকুলেশন যদি শুরুতেই তোমাদের দিয়ে দিই, এটা জাস্ট বোঝানোর জন্য আমি দিলাম। এবার যখন আমি প্রবলেমস করব, প্রথমে ছোট ছোট প্রবলেমগুলো সলভ করব, তারপরে আমরা এরকম বড় প্রবলেমের দিকে যাব। আর এমনিতেও সত্যি কথা বলতে পরীক্ষাতে এত বড় প্রবলেম তোমাদের দেবে না, কেননা করতে গেলে সারাটা সময় শেষ হয়ে যাবে। তোমাদেরকে প্রবলেম কি রকম ধরনের আসবে সেটাও আমি করিয়ে দেখাচ্ছি। এখানে জেনারেলি রিজলিউশন তোমাদের নলেজ আছে কিনা সেটুকুই এখানে দেখা হয়। এক্সামিনাররা তোমাদের দেখে নেওয়া হয়, দেখে নিতে চায় যে তোমাদের রিজলিউশন সম্পর্কে, ফোর্সের রিজলিউশন সম্পর্কে আদৌ নলেজ আছে কিনা। কেননা 10 পাতা ভর্তি করে কোশ্চেনের অ্যান্সার করানোর মতো বা দেখবার মতো সময়ও তাদের নেই। যাই হোক, তাহলে এটা গেল আমাদের রিজলিউশন, ফোর্সের রিজলিউশন, ঠিক আছে। এরপর আমরা কি দেখব, আমরা কোনো একটা ফোর্সের, ব্ল্যাক পেনটা হয়ে গেছে, কোনো একটা ফোর্সের কি করব, মুভমেন্ট দেখব। কোনো একটা ফোর্সের মুভমেন্ট দেখব, ফোর্স এর কি দেখব, মুভমেন্ট, মুভমেন্ট দেখব। এবার সবার প্রথমে তোমরা আমাকে বলবে মুভমেন্ট কি দাদা, অবশ্যই মুভমেন্ট কি। এবার মনে করলাম আমি তোমাদের কাছে একটা ছবিটা হয়তো অতটা ভালো হয়নি, যাই হোক, এটা কি, এটা একটা নাট বোল্ট, ঠিক আছে, আর এটা একটা স্প্যানার। আমরা কি করছি, এর উপরে এইভাবে ঘোরানোর চেষ্টা করছি, ফোর্স অ্যাপ্লাই করছি। এখান থেকে এই যে পয়েন্ট যেখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, এই পয়েন্ট এর সেন্টার থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে কত, ডি, ঠিক আছে। এখান থেকে এর ডিস্টেন্সটা কত, ডি, ফোর্স কত অ্যাপ্লাই করা হচ্ছে, এফ। এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করছি এফেক্টটা কি আসছে, এই যে বডিটা এর মধ্যে কিন্তু টুইস্টিং মোমেন্ট, টুইস্ট হচ্ছে, মানে এটা এভাবে ঘুরবার চেষ্টা করছে। কেন, আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট লক করেছি এবং এখান থেকে, অর্থাৎ কোনো একটা পয়েন্ট তার সাপেক্ষে যদি আমরা কোনো বস্তুর ওপর ফোর্স অ্যাপ্লাই করি তখন সেটা রিভলভ হওয়ার চেষ্টা করে। আচ্ছা, সেটা কিন্তু যে কোনো পয়েন্ট হতে পারে। আমি মনে করলাম এখানে আমি ফিক্স করলাম, এখানে অ্যাপ্লাই করলাম ফোর্স, তখনও কিন্তু এটা এইভাবে রোটেট হতে পারে, তখন কিন্তু এই অ্যাক্সিসের বরাবর রোটেট হবে। আচ্ছা, এখানে কিন্তু ফুল বডিটা রোটেট হচ্ছে, সাথে সাথে কিন্তু ডিসপ্লেসমেন্টও হচ্ছে। এটা এমন একটা এক্সাম্পল যেখানে কিন্তু ডিসপ্লেসমেন্টও হচ্ছে, রোটেশনও হচ্ছে। আর যদি আমরা কোনো সার্কুলার এরকম বস্তুর ক্ষেত্রে সেন্টারে বা কোনো কিছুর যদি সেন্টারে আমরা ফোর্স অ্যাপ্লাই করি তখন কিন্তু সেটা কি হচ্ছে, তখন কিন্তু সেটা কি করছে, রোটেট করবে, ঠিক আছে। আর এক্ষেত্রে রোটেশন প্লাস ডিসপ্লেসমেন্ট দুটোই দেখতে পাচ্ছি। এবার আমাদের কথা হচ্ছে, যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, মনে করলাম এই বস্তুটার উপর ফোর্স অ্যাপ্লাই করলাম এখানে, এবং এর থেকে এর ডিস্টেন্সটা ডি, তাহলে কোনো বস্তুর ওপর যখন ফোর্স অ্যাপ্লাই করব, ডি ডিস্টেন্সে সেটাকে যখন আমরা ফিক্স করব, তখন এই এফ ইন্টু ডি এটাই হচ্ছে আমাদের মোমেন্ট। মোমেন্টটা কি, ফোর্স ইন্টু যে ডিস্টেন্স থেকে আমরা তাকে অ্যাপ্লাই করছি ফোর্স, সেটা হচ্ছে যখন আমরা সেটাকে রোটেট করানোর চেষ্টা করছি সেটাকে আমরা কি বলছি, মোমেন্ট। অর্থাৎ মোমেন্ট কি হয়, যখন মোমেন্ট কাদের জন্য আমি পাবো, যখন কোনো বস্তুকে আমি রোটেট করানোর চেষ্টা করব, অর্থাৎ যখন সেক্ষেত্রে আমরা এটা হতে পারে সিঙ্গেল ফোর্স বা হতে পারে প্যারালাল ফোর্স। যেমন আমি মনে করলাম এটা একটা বস্তু, এর এদিক থেকেও আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, এদিক থেকেও ফোর্স অ্যাপ্লাই করলাম সেন্টারে, তখনও কিন্তু এটা রোটেট করতে পারে, সিঙ্গেল ফোর্সেও রোটেট হতে পারে। তো যাই হোক, এবার
এই যে ডি, এই ডিটাকে আমরা ডিস্টেন্স বলছি, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি নর্মাল ডিস্টেন্স। কি বলছি? নর্মাল ডিস্টেন্স। নর্মাল ডিস্টেন্স, এখানেও এটা আমরা কি করছি? নর্মাল ডিস্টেন্স, অর্থাৎ এই ফোর্সের সঙ্গে এটা 90 ডিগ্রি থাকবে। ঠিক আছে, যদিও ছবিটা একটু টেরা হয়েছে, যাই হোক। তো এটা হচ্ছে নর্মাল ডিস্টেন্স, অর্থাৎ 90 ডিগ্রিতে পারপেন্ডিকুলার। আমাদের যখন একটা নর্মালকে আমরা আরো একটা কি ভাষা বলতে পারি? পারপেন্ডিকুলার। নর্মালকে আরো আমরা কি বলতে পারি? পারপেন্ডিকুলার বলতে পারি। অর্থাৎ যখন আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই করছি, তার ফিক্স পয়েন্ট থেকে যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা নিচ্ছি, যেটা আমরা শর্টেস্ট ডিস্টেন্স, সেটাই কিন্তু আমাদের ফোর্স, আর ওই ডিস্টেন্সটাকে মাল্টিপ্লাই করলে আমরা সেই ফোর্সের মোমেন্ট পাবো, সেই ফোর্সের মোমেন্ট পাবো। ঠিক আছে, তাহলে মোমেন্ট সমান কি দাঁড়াচ্ছে? মোমেন্টকে আমরা কি দিয়ে ডিনোট করি? এম দিয়ে। ঠিক আছে, এবার যদি আমরা এই পয়েন্টটাকে ও ধরে নিই, তাহলে এটা কি হচ্ছে? এম ও সমান এফ ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ডি। আর কোনো বোঝার সমস্যা হলো? এবার তোমাকে যদি একটা প্রবলেম দেওয়া হয়, এখানেই ছোট ছোট এমসিকিউ প্রশ্ন আসে, কিন্তু তোমরা জেইর পরীক্ষা দাও বা কোনো গভর্নমেন্ট পরীক্ষাও দিতে থাকো, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা রেলওয়ে রিক্রুটমেন্টের এএলপি বা এই ধরনের প্রশ্ন পরীক্ষাগুলোতে, সেখানেও কিন্তু মুভমেন্ট ক্যালকুলেট করতে দেওয়া হয় যে নর্মাল ডিস্টেন্স। আচ্ছা, অনেক সময় প্রশ্নটাকে একটু ট্রিকি করে দেওয়া হয়, যেখানে নর্মাল ডিস্টেন্সটাকে তোমাদেরকে বের করতে হবে। মনে করো তোমাকে এইভাবে কোনো কিছু দিয়ে দিল, এটার ভ্যালু দেওয়া থাকলো 5, এটার 4, তো এখান থেকে ফোর্সটা অ্যাক্ট করছে, আর এখানে ফিক্স পয়েন্ট আছে। ঠিক আছে, তাহলে তোমাকে এখান থেকে এই ডিস্টেন্সটা বের করতে হবে। তো এর খুবই ইজি, এভাবে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, সরি ভুল করলাম, 5 স্কোয়ার সমান রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আমরা সবাই জানি এটা 3 আসবে। ঠিক আছে, তো তখন এইভাবে, এবার মনে করো আমাদের একটা ফোর্স দিয়ে দেওয়া থাকলো 10 নিউটন। ঠিক আছে, 10 নিউটন ফোর্স দেওয়া থাকলো, নর্মাল ডিস্টেন্স ডি, এটা আমরা 3 পেলাম, তাহলে মোমেন্ট কত হবে? 10 নিউটন গুণিত ডিটা মনে করলাম 3 মিটার। ঠিক আছে, তাহলে 3 মিটার, তাহলে কত হচ্ছে? 30 নিউটন মিটার। তাহলে মোমেন্টের সিম্বল কি থাকছে? মোমেন্টের আমাদের নিউটন মিটারে, মোমেন্টের একক আমরা কি পাচ্ছি? নিউটন মিটার। ঠিক আছে, নিউটন অর্থাৎ যেটা ফোর্স, আর ডিস্টেন্স, ডিসপ্লে যেটা নর্মাল ডিস্টেন্স, সেটার কি থাকছে? মিটার। তাই এসআই ইউনিটে এটা হচ্ছে নিউটন মিটার। ঠিক আছে, এবার আমরা আরো একটা প্রবলেম দেখে নিই। মনে করলাম এটা একটা বডি। ঠিক আছে, এটা একটা বডি। এবার এই বডিটার মধ্যে আমাদের কি হচ্ছে? একটা ফোর্স এইভাবে অ্যাপ্লাই হয়েছে, প্যারালাল ফোর্স। প্যারালাল ফোর্স, তার আমাদের নর্মাল ডিস্টেন্স কি আছে? এটা ডি। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এরও ক্ষেত্রেও কিন্তু আমরা কি বের করতে পারি? মোমেন্ট বের করতে পারি। এটা এরকম ক্ষেত্রে আমাদের কি হয়? জেনারেলি ইকুয়াল অ্যান্ড অপোজিট বা আনইকুয়ালও হতে পারে। ইকুয়াল অ্যান্ড অপোজিট যখন হচ্ছে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তখন একটা যখন সার্টেন ডিস্টেন্স থেকে সেটাকেই, অর্থাৎ আমরা এই প্রবলেমটা এই জন্য দেখাচ্ছি, এখানে আমরা কি দেখছি? যখন মোমেন্ট আমাদের আসবে, তখন কিন্তু একটা কাপল তৈরি হবে। কাপল কাকে বলে? কাপল আমরা কাকে বলি? যখন এই মোমেন্টটা আসছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট যখন আমাদের ফোর্স অ্যাক্ট করছে একটা নর্মাল ডিস্টেন্সে, তখন আমরা সেটাকে কি বলছি? কাপল, যেটাকে বাংলায় আমরা সহজ ভাষায় বলি দ্বন্দ্ব। ঠিক আছে, আর এই দ্বন্দ্ব যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু টর্ক জেনারেট হয় না, কেননা দ্বন্দ্বের ভ্রামককে টর্ক বলে। অর্থাৎ ভ্রামক আমরা যেটাকে বলি, অর্থাৎ মোমেন্ট, এই দ্বন্দ্বের যে মোমেন্ট, কাপলের যে মোমেন্ট, সেটাই কিন্তু টর্ক। ঠিক আছে, অর্থাৎ আমরা যে রোটেট করানোর চেষ্টা করছি, এটাকে ভ্রামক বলছি, তো সেটাই হচ্ছে মোমেন্ট। তো এই মোমেন্টের আমরা যখন পাচ্ছি, মোমেন্ট যখন একটা কাপলের মোমেন্ট হচ্ছে, তখনই কিন্তু সেটাকে আমরা বলছি টর্ক। ডাইরেক্ট কোশ্চেন আসে, টর্ক কি? দ্বন্দ্বের ভ্রামক, বাংলাতে, ইংরেজিতে কি বলে? কাপল অফ এ মোমেন্ট। কাপল অফ এ মোমেন্ট, এটা কি? আচ্ছা, এক্ষেত্রেও কিন্তু আমাদের যদি
জিজ্ঞেস করা হয় যে মোমেন্ট এখানে কি আসবে, এখানেও কিন্তু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। বোঝাতে পারলাম? আচ্ছা, আরো একটা কথা বলি, আমরা মনে করলাম কোনো একটা বডির জন্য যে মোমেন্ট আমরা ক্যালকুলেট করছি, মনে করলাম এই বডির জন্য, এই বডির জন্য মোমেন্টটা এখানেও যাই হবে, এখানেও সেটাই থাকবে, এখানেও সেটাই থাকবে, এখানেও, অর্থাৎ আমরা যে পয়েন্টে বের করি না কেন মোমেন্ট কিন্তু সেম হবে, মোমেন্ট কিন্তু সেম হবে। তুমি আচ্ছা তোমরা মনেই করো না যে আজকে যদি এই এই যে আমরা রেঞ্জ দিয়ে এই যে নাটটাকে আমরা ঘোরানোর চেষ্টা করছি, এর এই পয়েন্টেও যে পরিমাণ মোমেন্ট পাচ্ছি, এই পয়েন্টেও সেই পরিমাণ মোমেন্ট, এই পয়েন্টেও সেই পরিমাণ মোমেন্ট, তবেই না এটা রোটেট করছে, না হলে তো এই পয়েন্টটা এখানে চলে আসতে এটা তখনও ঘুরতো না, নাট কি হতো, ক্র্যাক করে যেত, ভেঙে চলে যেত। আমরা ইঞ্জিনিয়ারিং সিলেবাস পড়ছি, আমাদেরকে একটু ব্রেনের ইউজ করতে হবে, একটু কমন সেন্স আমাদেরকে ইউজ করতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু কি হচ্ছে, মোমেন্ট কোনো একটা বডির জন্য প্রত্যেকটা জায়গাতে সমান সমান পরিমাণ আমরা মোমেন্ট পাবো। ঠিক আছে, এবার এবার আমাদের একটা প্রবলেম আছে। আমরা এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যে নর্মালটা ড্র করি বা নর্মালটা আমরা যে ভ্যালুটা পাই, সেই ভ্যালুটা যদি আমরা সবসময় না পাই তখন আমাদের প্রবলেম কি হবে, তখন আমরা কিভাবে মোমেন্ট ক্যালকুলেট করব, মোমেন্ট তখন আমরা কিভাবে ক্যালকুলেট করব যদি আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স না পাই। পারপেন্ডিকুলার ডিস্টেন্স ছাড়া তো কোনো মোমেন্ট ক্যালকুলেটই করা সম্ভব নয়। ঠিক আছে, যেমন আমি তোমাদেরকে বলছি, দেখো এটা এরকম নয় যে এটাকে আমরা জিওমেট্রি দিয়ে সলভ করতে পারবো না, আমরা জিওমেট্রি দিয়ে সলভ করতে পারি, কিন্তু আমাদের হিসেবের সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি আমরা কোনো একটা জায়গার আমরা কি করছি, মোমেন্ট পারপেন্ডিকুলার ডিস্টেন্স খুঁজে পাচ্ছি না, তখন আমরা কিভাবে প্রবলেমটা সলভ করব। ঠিক মনে করলাম এটা একটা বডি, এটা একটা বডি, ঠিক আছে, এটা একটা বডি, এর মধ্যে একটা ফোর্স অ্যাক্ট করানো, ঠিক আছে, এইভাবে লাইন অফ অ্যাকশন চলে গেছে। আমাদের কি আছে, এখান থেকে এটা ডিসটেন্স দেওয়া আছে 4 মিটার, এখান থেকে এটা ডিসটেন্স দেওয়া আছে 2 মিটার। আচ্ছা, এই ফোর্সটা মনে করলাম 10 নিউটন, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এখানে আমাদের এই যে নর্মাল ডিসটেন্সটা আমাদের কিন্তু জানা নেই, এখান থেকে এই ডিসটেন্সটা আমরা কিন্তু ঠিকঠাক মতো জানি না, তখন আমরা কি করব, আমরা এটাকে কিভাবে ক্যালকুলেট করব। দেখো সেভাবে তো আমাদের সম্ভব, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, এটা তো একটা থিটা থাকবেই, তাই না। যেমন এটাকে যদি আমি এভাবে ড্র করে নিই, এটা এক্স আর ওয়াই অ্যাক্সিসের সঙ্গে থিটা তো আমি পাবোই, তো থিটা পেয়ে গেলে আমরা এখান থেকে কত ডিগ্রিতে কাটিং হয়েছে একটা বড় জিওমেট্রি করলে আমরা এর অ্যান্সারটা পেয়ে যাব। কিন্তু আমরা এত কিছু না করে আমরা এটাকে কিভাবে ক্যালকুলেট করতে পারি, কেননা এখানে প্রবলেমটা এরকম সলভ খুবই ইজি লাগছে, কিন্তু যখন আমরা আরো বেশি বড় প্রবলেমের দিকে যাব তখন ওই এটা ক্যালকুলেট করতে যে পরিমাণ সময় লেগে যাবে, এটা ক্যালকুলেট করতে করতে আমাদের সব সময় শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সবার প্রথমে আমরা ফোর্সটাকে রিজলিউট করে নেব। তাহলে এটা কি হচ্ছে, এক্স অ্যাক্সিস বরাবর এফ কস থিটা, এটা এফ সাইন থিটা, সাইন এস আমাদের এক্স অ্যাক্সিসের সাথে থিটা করা আছে, তাহলে এটা cos থিটা, এটা sin থিটা, ঠিক আছে। এবার আমাদের 10 10 cos থিটা, ঠিক আছে। এবার মনে করে নিলাম এই থিটার মান 30 ডিগ্রি, ঠিক আছে, তাহলে f cos 30 ডিগ্রি আর এটা f sin 30 ডিগ্রি। কোনো অসুবিধা হচ্ছে বুঝতে, কোনো অসুবিধা হচ্ছে, রেজলিউশন শিখিয়েছি একটু আগে। তো এখন আচ্ছা, ওই রেজলিউশনের অ্যাপ্লিকেশন কিন্তু এবার তোমরা দেখতে পাবে, আমি বলেছিলাম তোমাদেরকে অঙ্ক করাবো এবং বুঝতে পারবে। এবার আমাদের প্রবলেম হচ্ছে আমরা কি করলাম, এই ভ্যালুটা পেয়ে গেলাম, ঠিক আছে, 10 নিউটন, বা এটাকে আমি 100 নিউটন করে দিচ্ছি, ঠিক আছে, 100 নিউটন। আচ্ছা, তাহলে এটা 100 সাইন থিটা, সাইন 30 ডিগ্রি, বোঝা গেল, এটাকে আমি 100 করে নিলাম, শুরুতেই একটু ইজি রাখছি ম্যাথমেটিক্সটাকে, ঠিক আছে। তাহলে আমরা এটা করলাম। এবার তাহলে আমাদের কি হচ্ছে, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যখনই মোমেন্ট বের করতে হবে আমাদেরকে সবসময় শর্টেস্ট ডিস্টেন্স ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে। সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, শর্টেস্ট ডিস্টেন্স
আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এটা কে বলে গেছিল? ভ্যারিগনন্স। তো এই থিওরিটাকে আমরা কি বলছি? ভ্যারিগনন্স থিওরি। এটাকে আমরা কি বলছি? ভ্যারিগনন্স থিওরাম। ঠিক আছে? ভ্যারিগনন্স থিওরামে কি বলছে, যখন আমাদের ডাইরেক্ট পারপেন্ডিকুলার ফর্মুলা পাওয়া যায় না, তখন আমরা কি করছি? আমরা শর্টেস্ট ডিস্টেন্স ক্যালকুলেট করে নিচ্ছি। কিভাবে? এখানে দুটো জিনিস আছে। আমরা যদি এভাবে যাই, যেভাবে ঘড়ির কাঁটা চলে, সেটাকে আমরা বলি ক্লকওয়াইজ সিডব্লিউ। আর যদি আমরা উল্টো দিকে চাই, তখন আমরা বলি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমরা যদি আমাদেরকে এই পয়েন্টে আমাদেরকে ক্যালকুলেট করতে বলা হয়েছে, এ পয়েন্টে, ঠিক আছে, এই এ পয়েন্টে আমাদেরকে মোমেন্টটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাদের এখান থেকে শর্টেস্ট ডিস্টেন্স এটা হচ্ছে নাকি এটা হবে? এটা দেখো, এখান থেকে ঘুরে এতটা আসতে হচ্ছে, তাহলে এটা শর্টেস্ট ডিস্টেন্স না, এটা শর্টেস্ট ডিস্টেন্স। আবার এখান থেকে সাইন থিটার জন্য আমি যদি এটা ঘুরে আসি, 3 দিক ঘুরে আসবো, আর এদিক থেকে যদি ঘুরে আসি, তাহলে দুদিক ঘুরেই আমি পৌঁছে যাচ্ছি। যাচ্ছি কি যাচ্ছি না? তাহলে এটা শর্টেস্ট ডিস্টেন্স। শর্টেস্ট ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স। এবার দেখো, একটু তোমাদের কি আদৌ বোরিং বলে মনে হচ্ছে? এখানে এগুলো কিন্তু ম্যাথমেটিক্স, বোরিং হওয়ার মতো কোনো জায়গায় নেই। কেননা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আমার মনে হচ্ছে এর থেকে ভালো সাবজেক্ট আর কিছু নেই। কেননা এখান থেকেই কিন্তু স্ট্রেংথ অফ মেটেরিয়ালস বা ফ্লুইড মেকানিক্স এই সব কিছু কিন্তু আমরা এখান থেকেই শিখবো। আর এই বারবার কিন্তু এফ কস থিটা, এফ সাইন থিটা, এটা বারবার বারবার ফিরে ফিরে আসবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি পাচ্ছি? মোমেন্ট যেটা পাচ্ছি, এম মোমেন্ট অফ এ পয়েন্ট। ঠিক আছে? মোমেন্ট অফ এ পয়েন্ট আমরা কি পাচ্ছি? এটা এফ কস থিটা, অর্থাৎ 100 কস 30 ডিগ্রি গুণিত এটা আমরা কত পাচ্ছি? 4 মিটার। 4 মিটার। তারপর এটা এখান থেকে আমরা আমাদেরকে সবসময় অ্যাড করতে হবে, এটার মোমেন্ট আর এটার মোমেন্ট, এই দুটোর মোমেন্টকে যদি আমরা অ্যাড করি, তাহলে কিন্তু আমাদের সিঙ্গেল মোমেন্ট আমরা পাবো। যেটা আমি একটু আগে বলেছিলাম বা বলে গেছি কি, যাই হোক, মোমেন্ট আমরা যখন ক্যালকুলেট করব, এফ কস থিটার মোমেন্ট, এফ সাইন থিটার মোমেন্ট, এই দুটোর মোমেন্ট আমরা পেলে একটা সিঙ্গেল মোমেন্ট আমরা কিন্তু পুরো বডির জন্য পাবো। তো আমরা কি করছি? অ্যাড করব। যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ, সেহেতু এখানে মাইনাস সিম্বল আসছে, তাহলে এই প্লাসটা কি হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে। প্লাসটা তাহলে কি হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে গেল। নর্মাল ম্যাথমেটিক্স। তারপর কি আসছে? 100 সাইন 30 ডিগ্রি। এবার এই ম্যাথমেটিক্সটা ক্যালকুলেট করা কি খুব বেশি কঠিন? 4 কিসের জন্য? পারপেন্ডিকুলার ডিস্টেন্স এর ক্ষেত্রে। আচ্ছা, এখানে ইন্টু 2, কেননা এদিকে 2 মিটার আছে। তাহলে হয়ে গেল। এটাই যদি আমরা ক্যালকুলেট করে নিতে পারি, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব। সব সময় তাহলে আমরা কি মনে রাখবো? ক্লকওয়াইজ হলে পজিটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ। আচ্ছা, আরো একটা কথা আমি তোমাদের বলে রাখি, যদি কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবার পর আমরা দেখি তার অ্যান্সারটা নেগেটিভে আসছে, তাহলে আমরা কোথাও না কোথাও কোনো কিছু মিস্টেক করেছি অ্যাজাম্পশন করার ক্ষেত্রে যে কোনটা শর্টেস্ট ডিস্টেন্স। যদি কখনো দেখো কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবার পর, যেমন এটাতে আমরা 110%, কারণ এটা 4 আছে, এটা 2 আছে, তো অবশ্যই 4 2 এর থেকে বড়, cos 30 sin 30, তো এই ক্ষেত্রে এটার ভ্যালু বেশিই আসবে। তো অবশ্যই এই প্রবলেমটা আমাদের সঠিক আসবে। কিন্তু যদি আমরা দেখি কখনো নেগেটিভে আসছে, তাহলে তোমরা আরো একবার উল্টো দিকে করে দেখে নেবে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা আসছে কি আসছে না। তো যাই হোক, এরপর আমাদের আসবে সিস্টেম অফ ফোর্স। সিস্টেম অফ ফোর্সেস, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সিস্টেম অফ ফোর্সেসে আমরা কি কি দেখতে পাবো? যে ফোর্সকে আমরা বা ফোর্স সিস্টেমকে আমরা কিভাবে ভাগ করতে পারি? কোপ্ল্যানার ফোর্সেস, কনকারেন্ট ফোর্সেস, প্যারালাল ফোর্সেস, আমাদের নন কনকারেন্ট ফোর্সেস, নন প্যারালাল নন কনকারেন্ট ফোর্সেস, এই সমস্ত ফোর্সেসগুলো নিয়ে আমরা আলোচনা করব সিস্টেম অফ ফোর্সেস, এবং তারপরেও আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো ঠিক আছে, তো আজকে আমরা ফোর্স নিয়ে যতটা আলোচনা করলাম, বা আমাদের এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ফোর্সের রেজলিউশনগুলো নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি তোমাদের বুঝতে আর কোনো কিছু অসুবিধা নেই। যদি বুঝতে অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট করে দিও।
তোমাদের প্রবলেমগুলো, আমি সেগুলো আবার তোমাদের প্রয়োজন হলে আমি আবার একটা ভিডিও বানিয়ে দেবো। আর পড়ানো কেমন লাগছে সেটাও তোমরা জানিও। আর যদি ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিওসগুলো তোমাদের যদি হেল্পফুল মনে হয়ে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের সাথে শেয়ার করে রেখো যারা তোমার মতো প্রিপারেশন করছে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সাইনিং অফ।